এবার তারপর। এই ইন্সপেক্টর, এসবের এমন বদলা নেব না তোর থেকে নিজের বাবার নাম ভুলে যাবি। তোর আগামী প্রজন্ম কেঁপে উঠবে সালা। আমাকে মারছো কেন? এই ইন্সপেক্টর, যত খুশি জুলুম কর আমার ওপর, ছাড়বো না তোকে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, তোকেও ছাড়বো না, অন্তত পক্ষে জ্যান্ত তো নয়। এবার বল, অপরাধ স্বীকার করবি না সোজা গুলি খাবি? কিচ্ছু করতে পারবি না তুই ইন্সপেক্টর, কিচ্ছু না। দুজনকেই আফসোস করতে হবে। একবার এখান থেকে আমাকে বেরোতে দে, দুজনকেই দেখে নেব, দুজনকে। এবার বল, স্টেটমেন্ট দিবি কি দিবি না? স্টেটমেন্ট চাই তো? তুইও কি মনে রাখবি ইন্সপেক্টর? এই বাচ্চা, তুইও শুনে নে। তোর দিদি রেশমিকে 27শে জুলাই অপহরণ করি আমি। একবার না, দুবার নৃশংসভাবে রেপ করেছিলাম আমি ওকে। চিৎকার করেছিল, খুব চিৎকার, কিন্তু আমি থামিনি। তলোয়ার দিয়ে গলা কেটে দিয়েছিলাম ওকে, পেট কেটে দিয়েছিলাম সালির। তলোয়ার চাই তো? আমাদের বাড়িতে বাদাম গাছের নিচে পোঁতা আছে, যা তুলে নে, নিয়ে আয়। আর কিছু শুনবি? 2 দিনে এখান থেকে বেরিয়ে যাব আমি, জামিনে, একদম বেকসুর খালাস হব। তারপর দেখব তোমরা কত দূর যেতে পারো আর আমরা কত দূর। রঘুবীরের কথায় যেন দুর্বল হয়ে যেও না বিজয়। আমি এমন চার্জশিট বানাবো যে এই দেশের সবথেকে বড় উকিলও ওর জামিন করাতে পারবে না। ঠাকুর, এবার তুমি আকাশ পাতাল এক করে দাও, কিন্তু তোমার ছেলে এবার খোলা আকাশ আর কোনোদিন দেখতে পাবে না। মিনিমাম যাবজ্জীবনের শাস্তি তো পাইয়েই ছাড়বো আমি। মহেন্দ্র সিং বাবু, এই মুহূর্তে ব্যাপারটা খুব মারাত্মক গরম হয়ে আছে। প্রত্যেক জায়গায় এটা নিয়ে আলোচনা। তার মানে কি বলছেন, আমার রঘুবীর জেলেই পচে মরবে নাকি? আপনার ছেলে তো আমারও ছেলে, কিন্তু ব্যাপারটা হলো কিছুদিন ওকে একটু জেলে থাকতে হবে, আর ওখানে ওর আরামের দায়িত্ব আমার। ততক্ষণ পুলিশকে নিজের চার্জশিটটা ফাইল করে নিতে দিন। আরে ভাই, আমাদের তো দেখাতে হয় যে আমরাও পুলিশের কাজে নাক গলাই না। আমার রঘুবীরের যদি কিছু হয় তাহলে শুধু লালবাড়াই নয়, আমাদের 8টা জেলার একটা ভোটও আপনি পাবেন না। আরে ঠাকুর সাহেব, রাধেশ্যামবাবু কি বললেন? আপনার ছেলে আমাদেরও ছেলে হয়, হ্যাঁ? তাহলে রঘুবীরের কি করে কিছু হতে পারে? আমরা তো এখানে বসে আছি, সব সামলে নেব। আসলে কি ঠাকুর সাহেব, সপ্তাহ 2 সপ্তাহ সবাই ওই মেয়েটাকে মনে রাখবে, তারপর সবাই ভুলে যাবে। তখন আমরা চুপচাপ আমাদের রঘুবীর বাবাকে বার করে নেব আর কোনো ভালো বিজনেসে সেট করে দেব। দেখো মানসী দিদি, তুমি আর কীর্তি দিদি রেশমি দিদির সব থেকে ভালো বন্ধু ছিলে, আর তোমরা যদি সাক্ষী না দাও তাহলে রেশমি দিদির সাথে বিশ্বাসঘাতকতা করবে। না বিজয়, আমি তো বলিনি যে আমি সাক্ষী দেব না। আমি নিশ্চয়ই সাক্ষী দেব, আর কীর্তির সঙ্গেও কথা বলবো। থ্যাংক ইউ দিদি, তোমার থেকে এটাই আশা ছিল। দিদি, আমি তোমার সব কথা শুনবো, কোনোদিনও পড়াশোনা ছাড়বো না, কিন্তু ওই রঘুবীরকেও আমি ছেড়ে কথা বলবো না। ওর শাস্তি হবেই, নিশ্চয়ই হবে। আমরা আমাদের এক বন্ধুর মেহেন্দি থেকে ফিরছিলাম। বন্ধুর নাম? রাধা। এই রাধা সাক্ষী দেওয়ার জন্য আসবে তো? কিন্তু রাধা তো সবে মাত্র বিয়ে করে দিল্লিতে সেটেল হয়েছে স্যার, আমার মনে হয় না ও আসতে পারবে। দেখুন, আমি বুঝতে পারছি,
কিন্তু এই মেহেন্দির অনুষ্ঠানের কনফার্মেশনের জন্য কোনো জোরালো সাক্ষীর অত্যন্ত প্রয়োজন। আর এমনিতেও রাধাকে শুধু একবারই আসতে হবে। আমি ওর সাথে কথা বলে দেখছি, আমার মনে হয় না যে ও মেনে নেবে। দেখুন ইন্সপেক্টর বাবু, ঠাকুর মহেন্দ্র সিং এসবের জন্য খুবই ক্ষেপে যাবেন। আমাদের আপনার কাছে একটা অনুরোধ যে আমাদের মেয়েদের যতটা কম সামনে আসতে হয় ততটাই ভালো। দেখুন, আপনি ভয় পাবেন না। এই রঘুবীর সিংয়ের যদি ফাঁসি নাও হয় তাহলেও যাবজ্জীবনের শাস্তি তো ওকে আমি পাইয়েই ছাড়বো। এতে ঠাকুরের রাগ আরো বাড়বে সাহেব। আর আমরা তো এই গ্রামেই থাকবো, মেয়েদের বিয়ে তো হওয়ার আছে। বুঝতে পারছেন না সাহেব? আমি সব বুঝতে পারছি, কিন্তু দেখুন, আমাদের একটা কথা বোঝা খুব দরকার। রেশমির জায়গায় এই দুজনের মধ্যে যে কেউই হতে পারত, অথবা আমার মেয়ে, বোন বা স্ত্রীও হতে পারত। আপনার কথাটা মানছি, কিন্তু ভয় পাবেন না, জোট বেঁধে একবার ভাঙিই না এদের। বাবা, 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 কি হয়েছে? কোর্ট থেকে শুনানির তারিখ এসেছে। দেরি হলেও এসেছে শেষ অবধি। এবার আমাদের রেশমির সঙ্গে ন্যায় হবে। সরকারি উকিল যাবজ্জীবনের আবেদন করেছে। ওর তো ফাঁসি হওয়া উচিত, প্রকাশ্যে। চল বাবা। মুরাদাবাদ জেলা আদালতে এই কেসটা প্রথমবার শুনানির জন্য দাখিল হলো। চারদিকে সবার আশা ছিল যে রঘুবীর তার অপরাধের জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তি পাবে। পুরো লালওয়ারাতে এই কেসটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ রঘুবীরের শাস্তি হওয়ার মানে ছিল গ্রামের জন্য স্বাধীনতা, একটা এমন পরিবারের অত্যাচারের থেকে মুক্তি যারা পুরো গ্রামকে নিজেদের দাস মনে করত। সেই ন্যায় বিচারের আশা নিয়েই শুরু হলো রেশমির ধর্ষণ আর খুনের মামলা, যার মুখ্য অভিযুক্ত ঠাকুর রঘুবীর সিং। আজকের প্রথম শুনানি হলো ঠাকুর রঘুবীর সিং মরম কৃষ্ণলাল। ক্রিমিনাল সেকশনে মুখ্য অভিযুক্ত উপস্থিত আছে। আগে প্রসিকিউশন থেকে স্যার জয়শঙ্কর উপাধ্যায়। প্রতিপক্ষ থেকে মাধব কাটারিয়া। দুই পার্টি শুনানির জন্য প্রস্তুত আছে। স্যার প্রসিকিউশনের কাছে এভিডেন্স এগ্রি উইথ রেডি, আর এই পোস্টমর্টেম রিপোর্টটাও। আর স্যার এটা তাদেরই লিস্ট যাদের আমরা বক্সে ডাকবো। এরা সবাই উপস্থিত আছে। স্যার মানসী, কীর্তি, বলরাম, সিআই শর্মা, লালওয়ারা পুলিশ স্টেশন থেকে, কৃষ্ণলাল, স্যার আমাদের সব সাক্ষী কোর্টে উপস্থিত আছে। স্যার স্যার আমি পুলিশের চার্জশিট এখনো পুরো পড়তে পারিনি। আমি পরশুর তারিখের আবেদন করছি স্যার। চার্জশিট তো এক সপ্তাহ আগে জমা পড়েছিল, আপনি এখনো পর্যন্ত পড়েননি কেন? স্যার আমার আরও 4-6টা কেস চলছে, আমি শুধুমাত্র একদিনের সময় চাইছি। আমি কোর্টের কাছে আপিল করছি, আমাকে এইটুকু সময় দেওয়া হোক। প্রসিকিউশন, পরশুর তারিখ দিতে কোনো আপত্তি? নো স্যার। ঠিক আছে, পরশুর পরে শুনানি হবে। পরের কেস কোনটা? আরে এত রাগ করতে নেই কৃষ্ণলাল বাবু, কোর্ট কাছারির কাজ এরকমই হয়।
যদি ডিফেন্স টাইম চায় তাহলে আমাদের দিতে হয়। আপনি অপেক্ষা করতে শিখুন, কেসের কোনো ক্ষতি হবে না। কিন্তু এটা তো মামলাকে টেনে লম্বা করার পদ্ধতি উকিলবাবু। আপনি তো প্রথম দিনই হতাশ হয়ে যাচ্ছেন। দিল্লি তো এখনো অনেক দূরে মশাই। এখানে এই আদালতে চুটকিবাজি কিচ্ছু হয় না। আমাদের শুধু কাজ করে যেতে হবে, ব্যাস। বাকি সবকিছু আইনের সীমার মধ্যেই হবে। সারা পৃথিবী জানে যে রঘুবীরই দিদিকে মেরে ফেলেছে। সারা পৃথিবী আর সারা পৃথিবীর চিন্তাভাবনা এই আদালতে চৌকাটে এসেই থেমে যায়। ভিতরে শুধু প্রমাণ কথা বলে, আর দুপক্ষের বিবরণ শোনার পরেই মীমাংসা হয়। হ্যাঁ, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। হ্যাঁ, এখানে রাখ। নমস্কার গিরিধারী। নমস্কার জগৎজীবন দাদা। কি মনে করে? তোমার মঙ্গল ডেকে নিয়ে এলো। আমি তো কিছু বুঝতে পারলাম না জগৎজীবন দাদা। এই জন্যই ভুল করছো। দেখো, কৃষ্ণলালের মেয়ে তো চলে গেছে, এখন আর ফেরত আসবে না। কিন্তু তোমার মেয়ে, সে তো এখন এখানেই আছে। মানসী তোমার খুব প্রিয়, তাই না? নিজের সন্তানকে কে না ভালোবাসে দাদা? ব্যাস এই রকম ভাবেই ঠাকুর মহেন্দ্র সিং এর কাছে ওনার সন্তান রঘুবীর প্রিয়। আর রঘুবীর দাদার যদি আদালতে শাস্তি হয়ে যায় গিরিধারী, তাহলে তোমার মেয়ে মানসীর আদালতের বাইরে শাস্তি হবে, বুঝলে গিরিধারী? তোমার মেয়ে কীর্তি তো রোজ কলেজে যায়, তাই না? এইসব সাক্ষীর পর তো যাওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা তো বাড়িতে চলে যেতেই পারি, তাই না? ভালো মন্দ খোঁজ নেওয়ার জন্য। দেখুন দাদা, দেখতে তো তোমায় হবে দাদা। আমরা তো সেটাই করি যেটা ঠাকুর সাহেব অর্ডার দিয়ে থাকেন। মেয়ের বিয়ের মণ্ডপে পৌঁছে যাব, ফুলসজ্জাতে চলে যাব, দরকার পড়লে সাধেও পৌঁছে যাব। মানে এটাই যে তোমার মেয়ে আমাদের হাত থেকে আর পালাতে পারবে না। কিন্তু দাদা, আমার মেয়ে কীর্তি তো রেশমির বন্ধু ছিল। আরে রেশমি নেই যখন, তাহলে বন্ধুত্বের দরকারটা কি? হ্যাঁ, আচার বানাবে। জানা গেল যে মেয়ের আচার বানিয়ে দিয়েছে, তোমার মেয়ের। না না দাদা, না। আমি ওকে বোঝাবো, আমি ওকে বলবো যে ও যেন সাক্ষী না। এই তো বুদ্ধিমানের কথা বলেছ। আরে আমাদের ঠাকুর সাহেব নিষ্ঠুর নয়। মেয়ের পড়াশোনা বললে পড়াশোনা, বিয়ে বললে বিয়ে, আরে পুরো খরচা দিয়ে দেবেন। এবার বলো আমাদের ঠাকুর সাহেব ভালো কি না? বলরাম, গ্রামে বড় বড় মল হচ্ছে যেখানে বিদেশি ধনেপাতা পাওয়া যাবে, তাও এয়ার কন্ডিশনে। এয়ার কন্ডিশন বোঝো তো? তোমার মুদিখানার দোকানটাকে একটু ঝকঝকে করতে হবে। হ্যাঁ ঠাকুর সাহেব। সালা দোকান যদি না থাকে তাহলে ভাগ্য উজ্জ্বল হবে কি করে তোমার? এইরকম কথা বলবেন না ঠাকুর সাহেব। তাহলে তুমিও কিচ্ছু বলো না, আর নিজের ছেলেকেও চুপ থাকতে বলো। 1930-এ গান্ধীজি ডান্ডিতে লবণ আন্দোলন শুরু করেন। 1930-এ প্রথম রাউন্ড টেবিল কনফারেন্স হয়। 1931-এ সিভিল ডিসওবিডিয়েন্স ওমেন শুরু হয়। 1942-এ ভারত ছাড়ো আন্দোলন শুরু এই হয়। অজয়, তুই চিৎকার না করে চুপচাপ লিখতে পারিস না? দাদা, দিদি আমায় এভাবেই পড়তে শিখিয়েছে। কিন্তু এখন আমি বলছি, চুপচাপ মনে মনে পড়ো মুখ বুঝে। দাদা, দিদি তো তোমায়ও বলেছিল গাইড থেকে কপি না করে নিজে চেষ্টা করো, হয়ে যাবে। কিন্তু দিদির কথা কেন শুনছো না বিজয় দাদা? গাইডটা না দেখে? দিদি আমি না দেখে পারবো না। একবার পারবি না বিজয়, দুবার পারবি না, কিন্তু আস্তে আস্তে পারবি। তুই ট্রাই তো কর। বাবা, ইচ্ছে করছে যে ওই রঘুবীরকে গিয়ে প্রাণে মেরে ফেলি। আমারও তাই ইচ্ছে করে বাবা, কিন্তু আমাদের মনে এরকম চিন্তা আনা উচিতই না। কেন নয় বাবা? কেন মানেটা কি? আমরা তো কোনো খুনি না। দেশে আইন আছে, পুলিশ কাছারি আছে। আমাদের তাদের প্রতি বিশ্বাস রাখা উচিত। রেশমি ন্যায় পাবে, নিশ্চয়ই পাবে। তুই তো আমার সাহসী ছেলে রঘুবীর। এরকম মন খারাপ করে না বাবা। খুব তাড়াতাড়ি আমি তোকে বার করে নেব। কতদিনে বাবা? আরে রঘুবীর, তুই আমার জীবন। তোর জন্য রক্তের নদী বইয়ে দেব। তাড়াতাড়ি বেরোবি তুই। আমি সব ব্যবস্থা করে ফেলেছি। ঠিক আছে বাবা। বলুন মহেন্দ্র সিং বাবু, আপনার জন্য কি করতে পারি? যেটা করার তুমি সেটা করে ফেলেছ। খুব বিপ্লবী আন্দোলন শুরু করে দিয়েছো তুমি। দেরিতে হলেও যথাসময়। এই বিশ্বাসঘাতকতার মূল্য দিতে হবে দারোগা।
373 পুলিশ অফিসারকে ধমকানো, 3 বছরের জন্য ভেতরে চলে যাবে। আরে কাঁদতে কাঁদতে এই থানা থেকে তুই যাবি? তোর এই চার্জশিটের 12টা যদি না বাজিয়েছি, তাহলে আমার নাম ঠাকুর মহেন্দ্র সিং নয়। মানসী, তুমি পুলিশকে এই বয়ান দিয়েছো যে রঘুবীর সিং তোমার সামনে তোমার বান্ধবী রেশমিকে অপহরণ করে যখন তোমরা 3 বান্ধবী মেহেন্দির অনুষ্ঠান থেকে ফিরছিলে। এটা কি সত্যি? স্যার আসলে এই বিষয়ে আমি কিছুই জানি না। পুলিশই আমাকে। আরে ভয় পাচ্ছ কেন মা? পরিষ্কারভাবে খুলে বলো, ভয় পেও না। স্যার ওই পুলিশই আমাকে দিয়ে জবরদস্তি এই বয়ানটা লিখিয়েছিল। আসলে রাধার মেহেন্দির পরে আমি আর কীর্তি আলাদা বেরিয়ে গিয়েছিলাম, আর রেশমিকে ওর ভাই বিজয়ের নিতে আসার কথা ছিল। আগে স্যার, মানসী যা বলছে সেটা সত্যি। আসলে রেশমি তো আমাদের সাথে ছিলই না ওখানে। তাহলে তোমাকেও পুলিশ জবরদস্তি স্টেটমেন্ট দিতে বাধ্য করে? হ্যাঁ স্যার। প্রসিকিউশন অভিযুক্ত রঘুবীর সিং এর উপর লাগানো অভিযোগকে প্রমাণ করতে ব্যর্থ আর অসফল। পুলিশের চার্জশিটেও অনেক ধরনের ত্রুটি আছে। জবরদস্তি সাক্ষী বানানো হয়েছে, যার ফলস্বরূপ আদালতের মনে হয়েছে যে রঘুবীর নিজে একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে। সেই ষড়যন্ত্র কি আর কেন সেটা আলাদা ম্যাটার। আর তাই জন্য এখন এই আদালত রঘুবীর সিংকে সসম্মানে মুক্তি দিচ্ছে আর ওর উপরে লাগানো সব চার্জেস বাতিল করছে। কেস ডিসমিস। বাস, আজকের এই উৎসব সারা দিন চলবে, সারা রাত চলবে। আমার ছেলে অগ্নি পরীক্ষাতে ফার্স্ট ক্লাস পেয়েছে, ফার্স্ট ক্লাস। বাবা, আজকের এই দিনটা তোর। বল কি চাস তুই? আমার বীর ছেলে, আনন্দ কর। কৃষ্ণলালবাবু, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার রেশমিকে ন্যায় পাইয়ে দিতে পারলাম না। তোমার বোনের হত্যাকারীদের শাস্তি দেওয়াতে পারলাম না আমি। আপনি ক্ষমা চাইছেন কেন সাহেব? আপনি চেষ্টা তো করেছিলেন, কিন্তু এই সিস্টেমের সামনে আপনি পরাজিত হয়ে গেলেন। এই সিস্টেম তো শুধু ঠাকুর আর তার ছেলে রঘুবীর সিং এর মতো মানুষের পোষা কুকুর। চলতে বললে চলে, দৌড়তে বললে দৌড়োয়, আর থামতে বললে থামে। আমাদের মতো গরিব মানুষদের তো
দেখে চিৎকার করে আর কামরা সাহেব। সিস্টেম তো ঠাকুরের মতন লোকেদের হাতে, আর আমরা সিস্টেমের চালে। সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমকে ভাঙাটা খুব মুশকিল কাজ কৃষ্ণলাল বাবু। যদি এত সহজই হতো তাহলে আমরা এখন এত তর্ক করতাম না, তাই না স্যার? স্যার, ভিতর থেকে হোক বা বাইরে থেকে, ভালোবাসা দিয়ে সিস্টেমকে আর বদলানো যাবে না। চামড়াটা খুব মোটা হয়ে গিয়েছে এই পোষা কুকুরের। এর শুধুমাত্র একটাই উপায় আছে। জীবন একটা বাজার হয়ে দাঁড়িয়েছে যেখানে সবকিছু বিক্রি হয়। সংবাদপত্র তুলুন বা নিউজ চালান, আপনি রোজ এরকমই কোনো বেচা কেনা বা এরকমই একটা লেনদেন পাবেন। কোনো রাজনৈতিক নেতার গুন্ডারা অফিস ভেঙেছে, কোনো মন্ত্রী তার পারিবারিক ব্যক্তিগত কাজের জন্য রাষ্ট্রীয় এয়ারলাইন্স ব্যবহার করছেন, আর কোনো অন্য মিনিস্টার স্টেট লেভেলের এক্সাম পোস্টপন করে দিয়েছেন যাতে ওনার ছেলে পরীক্ষা দিতে পারে। অন্য কোনো নেতা যে রেপ করেছে তাকে বাঁচিয়ে দিয়েছেন, আর তারপর যে সাক্ষী দিয়েছে সেই বান্ধবীটিরও রেপ হয়। অর্থাৎ প্রতিদিন দুর্নীতি আর অন্যায়ের নতুন নতুন উদাহরণ সৃষ্টি হচ্ছে। সব থেকে চেপে যাওয়া পিষে যাওয়ারা চুপচাপ বসে থাকেন। করবেনটাই বা কি? কার উপর নিজের ক্ষোভ ব্যক্ত করবেন? গলা টিপে দেওয়া হয়, মুখ বন্ধ করে দেওয়া হয়, আর তারপর কাটা ঘায়ে নুনের কাজ করে আমাদের আইনি ব্যবস্থা, যে অপরাধীদের একটা নয় অনেকগুলো জীবন দান করে। অপরাধীরা বারবার সুযোগ পেয়ে থাকে, যার ফলে তারা আইনের লুপহোল ব্যবহার করতে পারে, আইনি ব্যবস্থাকে ঠাট্টা করতে পারে। লালওয়াড়া গ্রাম, জেলা মুরাদাবাদ, উত্তরপ্রদেশ, সাল 2009। রেশমির ধর্ষণ আর খুনের ঘটনা 3 বছর হতে চলেছিল। আদালত অপরাধী রঘুবীরকে মুক্তি দিয়ে দিয়েছিল, কিন্তু রেশমির বাবা কৃষ্ণলাল আর ওর ভাই বিজয় এই রায়টা মেনে নেয়নি। তারা রেশমির খুনিকে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখে সহ্য করতে পারছিলেন না। ওনারা ফাইট ব্যাক করার সিদ্ধান্ত নেন, পুরো ব্যাপারটাকে নিজেদের হাতে তুলে নেন। বাবা বিজয়, আমরা যদি কথা বলি তাহলে পিঁপড়ের মতন পিষে মেরে ফেলা হবে। তো এখন আমরা কেমন আছি কাকা? পিষে নেই আমরা? বাবা, ওরা সব গুন্ডা। কিন্তু আমরাও তো নপুংসক নই কাকা। বিজয়, মুখ সামলে কথা বল। আমরা এরকম মানুষ নই। তাহলে কিরকম মানুষ কাকা? দিদিকে মেরে ফেললো, আজও ওই জানোয়ারটা খোলা ঘুরে বেড়াচ্ছে। ও কি আবার স্বীকার করবে না? মানসী দিদি, কীর্তি দিদি বা গ্রামের অন্য কোনো মেয়ে? তাহলে আমরা কি সবাইকে বাঁচাতে পারবো? দিদিকে তো বাঁচাতে পারলাম না কাকা। আসলে আমাদের কাউকে বাঁচানোর কোনো দরকার নেই। তাহলে মেয়েকে হারিয়েছ, এবার কি ছেলে দুটোকেও হারাতে চাও নাকি? সবাই যদি একসঙ্গে থাকে না, তাহলে আমাদের কেউ ছুতো সাহস পাবে না। সবাই একজোট হয়ে মহেন্দ্র সিং আর রঘুবীর সিং এর বিরুদ্ধে আওয়াজ তুলব। কিন্তু সবার আগে আমি কেন? তুমি তো জানো আমার একটা যুবতী মেয়ে আছে, আর ওরও যদি তোমার মেয়ে রেশমির মতো দুর্গতি হয় তাহলে? কিন্তু সেটা তো এমনিও হতে পারে ভাই আমার। যখন আমার মেয়ে রেশমি খুন হয়েছিল সে সময় আমি বা ঠাকুরের বিরুদ্ধে কি বলেছিলাম? কিন্তু গিলে ফেললে তো আমার রেশমিকে। ওরা আবার খিদে পাবে, কিন্তু ও আবার বাইরে বেরোবে। কথাটা বোঝবার চেষ্টা করো। আমার দিদির এই অবস্থা করেছিল ওই রঘুবীর, আর কোর্টেও আমাদের সমস্ত সাক্ষী পাল্টি খেয়ে গেল। ছাড়া পেয়ে গেল শয়তানটা। দেখ বিজয়, তুই এখনো পৃথিবীটা দেখিসনি। শুধু এইটুকু জেনে রাখ যে আমরা সবাই পড়াশোনা করে এই গ্রাম থেকে বেরিয়ে যেতে পারি, কিন্তু এই রঘুবীর ও যেমন এখানকার এখানেই থেকে যাবে। মানে আমরা সব গ্রামবাসী সেই দিনটার জন্য অপেক্ষা করছি যেদিন গ্রাম থেকে বাইরে বেরোনোর সুযোগ পাবো, যাতে আমাদের মা বোনেরা বেঁচে থাকে, তাদের সম্মান না নষ্ট হয়। দেখ বিজয়, ওদের হাতে তরবারি, বন্দুক আছে, লাঠি আছে। আমাদের হাতে কি আছে? আমাদের হাতে সবার সঙ্গ হতে পারে, একে অপরের সঙ্গ। আর জোটের থেকে বড় শক্তি, তার থেকে বড় কোনো হাতিয়ার দেখাও আমায়। রঘুবীর দাদা, ক্ষমা চাইছি রঘুবীর দাদা, মরে যাবো দাদা, ছেড়ে দিন রঘুবীর দাদা। আমার মনে হয় যে বিজয়ের কথায় দম আছে। আমরা যদি সবাই মিলে একটু চেষ্টা করি তো নিশ্চয়ই ওই রঘুবীরের বিরুদ্ধে কিছু করতে পারবো। ভাই কৃষ্ণলাল আর বিজয়, তোমাদের কি ভীমরতি হয়েছে নাকি? ঠাকুরের ফ্যামিলিকে এক ঘরে? একদম। কেউ ওদের কিচ্ছু বিক্রি করবে না, না দুধ না সবজি, কিচ্ছু না। কাকা আপনি শুধু দেখবেন, এই গ্রাম থেকে ওদের দানা পানি বন্ধ করে দেবো আমরা। কেউ ওদের দেখবে না, ওদের সাথে কেউ কথা বলবে না। এই রকম এক ঘরে করে দেওয়ার কথা বলছি কাকা, পুরোপুরি বয়কট, যেরকম গান্ধীজি করেছিলেন বিদেশি কাপড়ের ক্ষেত্রে। দেখো ভাই,
এটা শুধু আমার মেয়ে রেশমির খুনের বদলার ব্যাপার না, এটা এই গ্রামের প্রত্যেকটা মেয়ে বউয়ের জন্য। এই বাপ ছেলে দুজনে মিলে আমাদের গ্রামের লোকেদের জীবনটা কি ঘাসের মতো কেন কাটবে বলুন? দেখুন, আমরা সবাই ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম। একজন বৃদ্ধ বাবা তার 4 ছেলেকে এক একটা লাঠি দিয়ে বললেন ভাঙো, তো সবাই সহজেই ভেঙে ফেললো। কিন্তু যখন ওই 4টে লাঠিকে একত্রিত করে উনি এক একজনের হাতে দিলেন, তখন কেউ ভাঙতে পারলো না। আমি সেই একতার কথা বলছি কাকা। রানীমা, 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 রানীমা! ওই বলরামের বাচ্চা, ওর এত বড় সাহস যে ও আমাদের আটা ডাল বেচবে না বলছে। রানীমা বলল যে আজ থেকে এই গ্রামে কোনো জিনিসই ঠাকুর হাভেলিতে আসতে দেবে না। ওরা সব এক ঘরে করার কথা বলছিল রানীমা। শালা তুই ওখানেই দাঁড়িয়ে বলরামের জিভ কেটে দিলি না কেন? ওর মাথা ফাটিয়ে ঘিলু বের করে দেওয়া উচিত ছিল। শালা নপুংসকের মতো মুখে কালি লাগিয়ে রঘুবীর দাদার সামনে চলে এলো। বাবলু দাদা, আমি তো রানীমাকে বলেইছিলাম। উনি বললেন যে রঘুবীর দাদাকে কি অভিযোগ করো। এত সাহস বেড়ে গেছে ওর। চল রে। আরে শোন না, আরে 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 এটা কি করছো? আরে এটা, আরে আমাদের, আরে ভাই কি করছো? আরে বাবলু, ভেঙে ফেল সালার দোকান। রেখে দে বাবলু, তা না হলে তোদের দুজনকেই কিন্তু দেখে নেব বলে দিলাম। আমাদের দেখাবি? তুই আমাদের দেখাবি? চল চল। বলরাম কাকার ক্ষতিপূরণের টাকা তোমাকে দিতে হবে রঘুবীর। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তুমি তাহলে এই গ্রামের নতুন ভগবান? হ্যাঁ, তোমার কাছে 10 সেকেন্ড সময় আছে। যদি বলরাম কাকার ক্ষতিপূরণের টাকা না দাও, তাহলে তোমার এই বাইক কেজি দরেও বিক্রি হবে না। বাবু, ভুলে গেছিস তোর দিদির সাথে আমি ঠিক কি কি করেছিলাম? না, ভুলিনি। কিন্তু আপাতত তুমি বলরাম কাকার ক্ষতিপূরণের টাকা ফেরত দেবে। আর তুমি আমার দিদির সাথে যা করেছো না, তারও হিসেব নিকেশ হবে, নিশ্চয়ই হবে। টাকা তো আমি দেব না, একটাও টাকা আমি দেব না। আমিও তো দেখি গ্রামের বাচ্চারা কি কি করতে পারে। মার শালাকে, মার। ছাড়বি না, ছাড়বি না। এই নাও কাকা টাকা। শোন, নিজের বাপকে গিয়ে বলবি যে গ্রামের লোকরা মিলে তোর কিমা বানিয়েছে, আর পরের বারের পালাটা ওর। যা, চল বেরো। যা বেরো। তুই বেরো। যা, চল বেরো চুপচাপ। যা বেরো এখান থেকে। বেরো শালা চামচা। বাবা, আমার মনে হয় যে আমরা বাঘের মুখে হাত ঢুকিয়েছি। আরো দাঁতও ভেঙে দিয়েছি। ভয় ঝেড়ে ফেলুন কাকা, আর একটু তাজা হয় নিঃশ্বাস নিন। আর কতদিন ভয়ে ভয়ে বাঁচবো? এরকম ভাবে ফেরত আসা উচিত ছিল না, উচিত ছিল না ফেরত আসা। ভুল করেছিস রঘুবীর। ওরা 7-8 জন লোক ছিল ঠাকুর সাহেব। ওরা হঠাৎ করে রঘুবীর দাদাকে পেছন থেকে চেপে ধরে। তা না হলে ওদের এমন শিক্ষা দিতাম যে ওরা সারা জীবন চোখ তুলে তাকাতে পারতো না। এই শালা কৃষ্ণলাল আর ওর বজ্জাত ছেলেটা পুরো গ্রামটাকে আমাদের বিরুদ্ধে তাড়াচ্ছে। ঠাকুর সাহেব, আমার তো মনে হয় এটা একটা ফোড়া একটা। এখনই ফাটিয়ে দিই, তা না হলে পরে ঘাও হয়ে দাঁড়াবে। হ্যাঁ, এই শোনো, বলরাম আর ওর দোকান, কৃষ্ণলাল আর ওর এই ছানাকে কালকের পরে সকালে এই গ্রামে এই মাটিতে চোখে না পড়ে যেন দৌড় করিয়ে করিয়ে মারবে, প্রাণে মেরে ফেলবে। যাও, জয় ভবানী। দেখো, আমাদের যেটা করা সেটা শান্তি মতন করতে হবে। এই ভাঙচুর মারপিট আমরা সব করতে পারি না। আরে একবার ওদের গায়ের জোরের কথা ভাব। কাকা, মনের জোর গায়ের জোরকেও হারিয়ে দেয়। আর আমরা সবাই যদি এক হই, তাহলে ভাবুন আমরা কতটা শক্তিশালী হব। আমার তো মনে হচ্ছে আজকে অঘটন একটা ঘটবেই। আমার তো মনে হয় পুলিশকে ফোন করা দরকার। না কাকা, পুলিশকে ফোন তো ওরা করবে। আজ আমরা মোকাবেলা করব, ওদের অবস্থার 12টা বাজাবো। শালা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছো কি?
এই দোকানটা আর শালা সবার হাড় করবে। এক মিনিট দাদা, এক মিনিট দাঁড়ান। মানছি আপনারা সবাই খুব বড় পালোয়ান, মারপিট করাটা আপনাদের পেশা, কিন্তু এই গ্রামবাসীদের দেখুন, আপনাদের থেকে 20 গুণ বেশি রক্ত আপনাদেরও বইবে। আর আমরা মনে করি আপনাদের রক্ত আর আমাদের রক্ত একই। আরে আপনারাও তো এই গ্রামের ছেলে, আপনাদের সন্তানরাও এই গ্রামে খেলাধুলা করে, পড়াশোনা করে। পার্থক্য শুধু একটাই, আপনারা ওই ঠাকুরের জন্য গোলামি করেন আর ও আপনাদের সবাইকে ব্যবহার করে। একটু ভাবুন, এই গ্রামবাসীদের সাথে আপনাদের শত্রুতা কি? জিজ্ঞাসা করুন নিজের মনকে, আপনাদের এই গ্রামবাসীদের সাথে থাকা উচিত নাকি অত্যাচারী ঠাকুরের সাথে? রঘুবীর দা, রঘুবীর দা, কি হলো? সব কটাকে শেষ করে দিয়েছিস তো? না দাদা, আমরাই তো এবারে শেষ হতে বসেছি। হ্যাঁ, ওই আমাদের পালোয়ান কুত্তাগুলো আছে না, ওরা ল্যাজ গুটিয়ে ওদের দিকে চলে গেছে। না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। ঠাকুর সাহেব, ওরা ওদের দিকে চলে গেছে, আমি সত্যি বলছি ঠাকুর সাহেব। জল মাথার উপর উঠে গিয়েছে ঠাকুর সাহেব। জগজ্জীবন, পঞ্চায়েত ডাকো, আমিও দেখতে চাই এই আন্দোলন কতদিন টিকে থাকে। আমি যখন প্রধানের পদে বসি তখন আমার সাথে গ্রামের কারোর কোনো শত্রুতা থাকে না। ওই সময় আমার শুধু একটাই দায়িত্ব থাকে, পঞ্চায়েতের মর্যাদা আর আইনের দেখাশোনা। আমার মনে হয় কৃষ্ণলাল আর ওর ছেলে বিজয় যে কাজটা করেছে সেটা খুবই অন্যায় আর আইন বিরুদ্ধ। সেই জন্য একটা শাস্তি হতে পারে, বের করে দেওয়া, হ্যাঁ, গ্রাম থেকে। কি পঞ্চায়েত, আপনাদের কি মত? একদম ঠিক, একদম ঠিক। এরা পঞ্চায়েত নয়, চামচা, এই ঠাকুরের চামচা, যারা এর ইশারাতে নাচে। মহেন্দ্র সিং আমার থেকে ভয় পেতে শুরু করেছে, তাই পঞ্চায়েতের সাহায্যে আমাকে চুপ করাতে চাইছে। কিন্তু ভাই সব, আমরা কি চুপ করে বসে থাকবো? এবার আমরা তখনই শান্ত হব এই গ্রামে যখন সত্যি শান্তি আসবে। এনারা পঞ্চ পরমেশ্বর নয়, মিথ্যেবাদী, সব মিথ্যেবাদী। আর এই রঘুবীর এই পঞ্চায়েতের সাহায্যেই আমাদের রেশমিকে ধর্ষণ করেছে, খুন করে দিয়েছে মেয়েটাকে। আমি তো বলতে চাই এই পঞ্চায়েতকে দূর করে দিয়ে নতুন পঞ্চায়েত বাছাই করে নাও। এমন পঞ্চায়েত যাদের শিরদাঁড়ার হাড়টা যেন থাকে, যাদের ভিতর সাহস থাকে, ক্ষমতা থাকে, বল থাকে। এদের মতো হ্যাঁতে হ্যাঁ বলতে থাকা পঙ্গপালের মতো পোকা না হয়। যারা নতুন পঞ্চায়েত চাইছেন তারা হাত তুলুন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তাহলে চলুন কাকা, জ্যাঠা, মামা, আপনাদের আজ থেকে ছুটি। যান, বেরিয়ে যান এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, যান। এই দিনটাও দেখতে হলো, বাড়িতে আনাজপাতি কিচ্ছু নেই, যেন বিক্রি হয়ে গেছি আমরা সবাই। আরে চুপ করো ঠাকুরানী, যখন দেখো অলক্ষণে কথা। ঠান্ডা মাথায় চিন্তা করতে দাও। আর এখনো ইন্সপেক্টরটা ট্রান্সফারও হলো না। যদি ওর জায়গায় অন্য কেউ হতো না, তাহলে মেরে মেরে ওর অবস্থা খারাপ করে দিতাম। ঠাকুর সাহেব, ঠাকুরানী তো ঠিকই বলেছেন, আমরা আর কতদিন অন্য গ্রাম থেকে আটা ডাল আনবো? এর থেকে তো ভালো যে কিছুদিনের জন্য আমরা অন্য কোথাও চলে যাই। চুপ। রঘুবীর ভাই, রঘুবীর ভাই, বাবলুর কথাটা একটু চিন্তা করো। হয়তো কোনো দম আছে, অন্য গ্রামে আমরা শান্তিতে কোনো প্ল্যান বানাতে পারবো। হ্যাঁ,
লালওয়ারা গ্রামের চেহারাই পাল্টে গিয়েছিল আর ঠাকুর মহেন্দ্র সিং এর পরিবারের ভাগ্য ওলটপালট হয়ে গিয়েছিল। এটা সম্ভব হতে পেরেছিল কারণ গ্রামবাসীরা একজোট ছিল, তারা ভয়ভীত হয়নি। হতে পারে এই গল্পটা আপনাদের কাল্পনিক মনে হচ্ছে, কিন্তু আমি আপনাদের বলছি এই ঘটনা সত্যিই ঘটেছিল। টাকা আর পাওয়ার দুটোই থাকা সত্ত্বেও মহেন্দ্র সিং আর তার ছেলে রঘুবীর পুরোপুরি ফেঁসে গিয়েছিল। তাদের গ্রাম ছাড়া হওয়াটা নিশ্চিত হয়ে গিয়েছিল। ঘুরিয়ে ফিরিয়ে কোনো কথা বলবো না ঠাকুর সাহেব, কিন্তু এই মুহূর্তে বাস্তবটা এটাই যে আপনার যাই ক্ষমতা, নাম, ডাক, যেটাই বলুন, সবকিছু মাটিতে মিশে গেছে আপনার ছেলের রঘুবীরের জন্য। আমরা আপনাকে বহুবার ইশারা করেছি, সোজাসুজি মুখের উপর বলেও দিলাম যে ছেলেকে লাগাম দিন, লাগাম দিন। আপনি শুনলেনই না। আমি এখানে কোনো ভাষণ শুনতে আসিনি, বুঝলেন আপনারা? আমি শুধু চাই যে কৃষ্ণলাল আর ওর ছেলের নেতৃত্বে পুরো গ্রামটা যে ওদের দিকে চলে গেছে সেটা নিজের দিকে ফেরত চাই আমি। ওই কৃষ্ণলাল আর ওর ছেলেকে তো এরপর ভালো করে শিক্ষা দেবো আমি। আপনি বাস্তবটাকে দেখতে পাচ্ছেন না ঠাকুর সাহেব। এখন আপনার এই গ্রামটা শুধুমাত্র একটা গ্রাম নেই, একটা জোট হয়ে গেছে। সব লোকেরা একটা পার্টির মতো হয়ে গেছে। এমন একটা পার্টি যেটা সরকার গঠন করতে পারে। আর এর মধ্যে আমি যদি কিছু 19-20 করি তাহলে আমাদের পার্টি তো মুশকিল হয়ে যাবে। তারপরে আমাদের অবস্থা আপনার মতো হয়ে যাবে ঠাকুর সাহেব, না ঘরের থাকবো না ঘাটের। তার মানে ইন শর্ট আপনি বলছেন যে দূর হয়ে যাও, এখন আর আমাদের আপনার প্রয়োজন নেই। 10 বছর ধরে আমি আপনার পার্টির মন দিয়ে সেবা করছি, সব ভোট পাইয়ে দিয়েছি, আগুন লাগিয়েছি, লোকেদের পিটিয়েছি, আরে আপনার পার্টির জন্য কি না করেছি। কালকের কথা ছাড়ুন, আজকের কথা বলুন। আজ আপনি কটা ভোট পাইয়ে দিতে পারেন লালবাড়া থেকে? ওটা যদি ছেড়েও দিই, কি আপনি কি নিজে ভোট দিতে যেতে পারবেন? তার মানে আপনি আমার সমস্যা থেকে হাত গুটিয়ে নিচ্ছেন? এরকম ব্যাপার না, কথাটা হলো এরকম যে আমরা নিজেদের হাত নোংরা করতে চাই না, ব্যাস। একটা পরামর্শ দিচ্ছি ঠাকুর সাহেব, যত তাড়াতাড়ি সম্ভব লালওয়ারা থেকে উধাও হয়ে যান। আর হ্যাঁ, পার্টির থেকে কোনো আশা রাখবেন না, পার্টি কিছু করবে। মানে আপনি আমার থেকে আর আমার সমস্যা থেকে হাত ধুয়েই ফেললেন রাধেশ্যামবাবু। আসলে কি ঠাকুর সাহেব, জীবনেতে একটা টাইম আসে যখন মানুষকে ম্যা 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 করা বন্ধ করতে হয়, তা না হলে ছাগল কাটা পড়ে যেতে পারে একটা ঝটকায়। ঠাকুর সাহেব, বিপক্ষ দলের সাথে কথা বলেছি, সাহায্য চেয়েছি, কিন্তু শালারা আমাদের কথাই শুনল না। শালা, এখন এই অবস্থায় গ্রাম ছেড়ে চলে যাওয়াটাই ঠিক হবে। ঠাকুর সাহেব, আপনি ভুল বুঝবেন না, আমি একজন বিল্ডারকে জানি যে এখানে একটা হোটেল টোটেল বানানোর চক্করে রয়েছে। সে গ্রামের কাছে কিছু একটা করতে চায়। তো ঠান্ডা মাথায় চিন্তা করুন সরকার, ঠান্ডা মাথায়। আপনার জমি আর বাংলো সব মিলিয়ে বিল্ডারের থেকে মোটা টাকা পেয়ে যাবেন আপনি, কোটি টাকা। এটা আমাদের জীবনটা নতুন করে শুরুর পক্ষে ভালো হবে। আপনার জমি আর বাংলোটা বিক্রি হতে একটু সময় লাগবে ঠিকই, কিন্তু একবার যদি বিক্রি হয়ে যায় না, তাহলে জীবনটা নতুন করে আরম্ভ করা যাবে। ঠাকুর সাহেব, আরাম করবেন আপনি, আরাম। তা অন্য কোনো জেলা বা অন্য কোনো গ্রামেই হোক না কেন, আবার আপনার অস্তিত্ব ফিরে পাবেন, সম্মান তৈরি হবে। ঠাকুর সাহেব, কোনো প্রশ্নই ওঠে না বাবা, নিজের গ্রাম ছেড়ে দেব আমি। বাবা, এখন আর কোনো রাস্তাই নেই। এখন পরিস্থিতিটাই এমন রঘুবীর ভাই যে এখান থেকে বেরিয়ে যাওয়াটাই বেস্ট হবে। কিন্তু একটা অচেনা অজানা জায়গায় কোনো আত্মীয় নেই, বন্ধু নেই, খুবই ফাঁকা ফাঁকা লাগবে। আর আমরা যে সম্মান আর গর্বের অধিকারী, আমরা সেটার ফেরত পাবো না, সে আমাদের কাছে যত টাকাই থাকুক না কেন। চুপ চুপ কর একদম, মুখের মতো কিছু ঢুকিয়ে রাখ। আমি এক্ষুনি যেটা বললাম সেটা বুঝতে পারলি না? আমাদের কাছে অন্য কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। সালা, আগে যদি জানতাম না আমি, তাহলে এই ভাইটাকেও মেরে ফেলতাম আমি। বাবা, পিছন ফিরে আর তাকাস না, ঠান্ডা মাথায় চিন্তা কর এরপর কি করবি। বাবা বিজয়, আমরা তো কোনোদিন ভাবতেও পারিনি যে তুমি সমস্ত গ্রামকে এক করে দেবে আর আমরা এত বড় শক্তিকে হারিয়ে দেব। আপদ এখান থেকে তো বিদায় হয়েছে, কিন্তু অন্য কোথাও গিয়ে আস্তানা গেড়েছে। ওরা যে যে গ্রামে যাবে
ওই ঠাকুর রঘুবীর সিং আর মহেন্দ্র সিং শুধু নোংরাই ছড়াবে। এদের স্বভাব কখনোই শুধরাবার নয়। তোমার কথাটা ঠিকই বিজয়, কিন্তু আমরা অন্তত একটা নতুন আরম্ভ তো করলাম। বাড়ি থেকে বার করে দিলাম ওদের, গ্রাম থেকে বার করে দিলাম, আর তারপর তুমি তোমার দিদির খুনের প্রতিশোধও তো নিয়ে নিয়েছো বিজয়। না সন্তরাম দাদা, দিদির প্রতিশোধ তো সেই দিন পূর্ণ হবে যেদিন আমি ওই ঠাকুর রঘুবীর সিংকে সারা জীবনের জন্য কোনো কঠিন যন্ত্রণা দেব, যাতে ও আবারও কারো দিদির সাথে এরকম কখনো না করতে পারে। বিজয়, আমি জানি বাবা তোর মাথায় কি ঘুরছে। রঘুবীরের শাস্তি কোথায় হলো বাবা? নতুন জায়গায় গিয়ে ও আবারও সেই নোংরামো শুরু করবে, আবার কোনো রেশমি দিদি ওর লালসার শিকার হবে। যেদিন তোর রেশমি দিদির লাশ পাওয়া গিয়েছিল, আমার ভিতরে এত রাগ জমা হয়েছিল, আর আমার এমন লাগছিল যেন আমার শরীরের সব রক্ত অ্যাসিড হয়ে গিয়েছে। যেন যখন আমি ওর নিষ্প্রাণ শরীরটাকে তুলে ধরেছিলাম, তখন আমার সেদিনটা মনে পড়ে গেল, যেদিন তোর মা প্রথমবার ওকে আমার কোলে দিয়েছিল। ফুলের মতো হালকা, খিলখিল করে হাসি বুকের ছোট্ট পরে কি করে নষ্ট করে দিল ওকে, কি নৃশংসভাবে গলা কেটে দিয়েছে, আমার সোনামণির পেট চিরে দিয়েছে। আমি রঘুবীরকে মেরে ফেলতে চাইতাম বাবা। আমি যেদিন পুলিশের সঙ্গে দেখা করেছিলাম, সেদিনই আমি একটা বন্দুক কিনেছিলাম, এটা ভেবে যে যখনই সুযোগ পাবো তখনই ওর মাথায় 4-6টা গুলি ভরে দেব। বাবা, সেই বন্দুকটা কোথায় আছে? কি হলো? শিয়ালের মতো পালাচ্ছ? লেজ গুটিয়ে পালাচ্ছ তোমরা? খুব ভালো করেছিস তুই যে নিজেই এখানে এসে গেছিস। আমরা তো তোর বাড়িতেই আসছিলাম টাটা বাই বাই বলার জন্য। তোর লাশকে সালা শয়তান যা হবে দেখা যাবে। শালাকে মেরে এখানে শুয়ে দাও। না বাবা বিজয়, না, ভগবানের দোহাই এরকম করো না। ঠাকুরানী, আমার আর কাউকে চাই না, আমার শুধু এই রঘুবীরকে চাই। ও আমার দিদিকে মেরেছিল, তাই না? ওর আমার হাতেই মরা উচিত ছিল। আপনারা ওকে বাঁচিয়েছিলেন, কিন্তু আর না। বিজয় দেখ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আফসোস করছি নিজের ভুলের জন্য। কিন্তু আমি যেটা করতে যাচ্ছি তাতে আমার কোনো আফসোস হবে না, কখনো না। বিজয় শোন আমার কথা, শোন বিজয়, শোন আমার কথা। বিজয়, বিজয়, শোন বিজয়, বন্দুকটা নামাও। বিজয়, স্যার, আমি সারেন্ডার করতে এসেছি। আমি ঠাকুর রঘুবীর সিংকে গুলি মেরে দিয়েছি, ও মরে গেছে। আর এটাই সেই বন্দুক যেটা দিয়ে আমি ওকে মেরেছি। আর আদালতে আমি আমার নিজের বয়ান পাল্টাবো না, কখনো না। বিজয় তার দিদির খুনিকে মেরে তার প্রতিশোধ তো নিয়েছিল, কিন্তু বিজয় যেই পদক্ষেপটা নিয়েছিল সেটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। আমরা এই ধরনের খুন খারাপি আর আইনকে নিজের হাতে তুলে নেওয়ার ফিলোসফিতে একদমই বিশ্বাস করি না, বরং সেটাকে আমরা বারণ করি। কিন্তু এই কেসটায় যা কিছু ঘটেছে তা একটা দুঃখজনক ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা। একজন খারাপ বাবার নষ্ট হয়ে যাওয়া ছেলে একটা মেয়েকে রেপ আর মার্ডার করে, তারপর সেই অত্যাচারিত মেয়েটির ভাই সেই খুনিকে শেষ করে দেয়। কেসটা এই মুহূর্তে কোর্টে। আমরা এই কেসটা কেন বাঁচলাম? শুধু এই জন্যে যে যেসব মানুষ পাওয়ারফুল, ধনী, তারা একটা কথা বুঝে নিন যে ক্ষমতা আর টাকার জালে আপনি সবাইকে পিষে ফেলতে পারেন না। কোনো না কোনো অত্যাচারিত উঠে দাঁড়াবেই, আর তার ভেতরে সমস্ত মনুষ্যত্ব লাভা হয়ে বাইরে বেরিয়ে আসবে, আর তারপর ইঙ্গিত দেবে
ধ্বংসের আর ভয়ঙ্কর মৃত্যুর। জীবন সম্মানের সঙ্গে কাটানো, স্বাধীন থাকা, সুরক্ষিত থাকা, এটা প্রত্যেকটা নাগরিকের জন্মগত অধিকার। প্রয়োজন হলো সমাজ আর সরকার মিলে সমাজের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুক। প্রত্যেককে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া উচিত। যাদের হাতে ক্ষমতা আছে, বল আছে, তাদের তো বাকি সমাজের কাছে উদাহরণ হওয়া উচিত, যাতে আইনি ব্যবস্থায় কোনো ভুল রোল মডেল তৈরি না হয়। আমাদের দেশের সংবিধান আর আইন সবচেয়ে উঁচু পদে আছে, আর তার যথাযথ পালন হওয়া উচিত। এরকম যেন না হয় যে এগুলো শুধু বইয়ের পাতায় আর বুদ্ধিজীবীদের ডিবেটেই হারিয়ে যায়। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ।